নমস্কার, ময়দান স্পোর্টসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আজকে শিক্ষক দিবসে আমাদের অতিথি মোহনবাগানের ঘরের ছেলে কিংবদন্তি প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য। ফুটবলের সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। নমস্কার, ময়দান স্পোর্টসে আরও একবার আপনাদের স্বাগত। আজকে শিক্ষক দিবসে আমরা চলে এসেছি এমন একজনের কাছে যার আলাদা করে পরিচয় বলার অপেক্ষা রাখে না। তিনি আর কেউ নন, মোহনবাগানের ঘরের ছেলে কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্য। বাবলুদার কাছে যাওয়ার আগে ময়দান স্পোর্টসের পক্ষ থেকে আমরা শুরুতেই সুব্রত ভট্টাচার্যকে, তিনি যেহেতু ময়দানের শিক্ষক, শুধু একজন ফুটবলার নন, তিনি প্রকৃত একজন শিক্ষা গুরু। কত যে ফুটবলার তার হাত দিয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। তাই ময়দান স্পোর্টসে শুরুতেই আমরা বরণ করে নেব শিক্ষক দিবসে সেই শিক্ষককে, যে শিক্ষকের সাথে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার হয় না, সেই সুব্রত ভট্টাচার্যকে আমরা ময়দান স্পোর্টসের পক্ষ থেকে প্রথমে স্বাগত জানাচ্ছি এবং আমরা তাকে উত্তরীয় দিয়ে তাকে বরণ করে নিচ্ছি। আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি সুব্রত ভট্টাচার্য মহাশয়কে। শুধু যে বরণ করা না, একটু মিষ্টি মুখও আমরা, কারণ আজকে শিক্ষক দিবসে একটু মিষ্টি মুখ না হলে হয় না, তাই মিষ্টি মুখ। বাবুদা, শিক্ষক দিবস আপনার কাছে, শিক্ষক দিবস মানে আপনিও ছোটবেলা কাটিয়েছেন। না, শিক্ষক দিবসের একটা গুরুত্ব আছে সমাজে। আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের শিক্ষক পরিবেশিত থাকতাম, আমরা ওনারা ছাড়া আমরা চলতাম না। সুতরাং ক্রীড়াক্ষেত্রেও তাই, কখনো অচ্যুত ব্যানার্জি, কখনো পি.কে. ব্যানার্জি, কখনো অরুণ ঘোষ, এই ধরনের মানুষরা আমাদের শিক্ষক ছিল। মুরারি সুর ছিল। এই যে শিক্ষক, এদেরকেও শিক্ষক, যেমন স্কুলের শিক্ষকদের মান্যতা আমাদের কাছ থেকে পেত, এখানেও তাই এরা ওই ধরনের মান্যতাই পায়। তো সব মিলিয়ে শিক্ষককে যদি ঠিকমতো অনুসরণ করা যায় তাহলে সমাজে প্রতিষ্ঠা পেতে পারে। তোমার জীবনে তুমি স্কুলে গেছো, মাস্টারমশাইদের বিভিন্ন রকম, তো আজকে সেই ছোটোবেলাকার কোনো মুহূর্ত বা কোনো দিনের কথা মনে পড়ছে? না, সে কখনো কখনো তো হয়ই। বিভিন্ন অনুষ্ঠানে এখন যেতে হয়, বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন আমাদের স্যারেরা আসে, তাদের সঙ্গে কথা হয়, আমরা শ্রদ্ধা নিয়ে কথা বলি, ওরা আমাদের প্রতি আন্তরিকতার সাথে কথা বলে, সব মিলিয়ে মিশিয়ে এরকম পরিবেশ হয় অনেক সময়। মানে এই দিনগুলো আমরা মনে হয় একটু এখন ভুলে যাচ্ছি। এখন মডার্ন জগতে আমাদের কাছে মোবাইলটা বেশি, ছেলে মেয়েদের কাছে বেশি হয়ে গেছে। আমরা মাস্টারমশাইদের, সে মোবাইল তো থাকতেই পারে, মোবাইল যখন বিজ্ঞান দপ্তর থেকে এই ব্যাপারটা এনে দিয়েছে জনসমাজে, তা মানুষ তো ব্যবহার করবে। এটা কি আশ্চর্য, সবেতেই ব্যবহার করে, সব জিনিসই। আগে তো প্লেন ছিল না, পরে প্লেন এসছে, বৈজ্ঞানিকরা এনেছেন। এই প্লেন তো চড়ছে সবাই। আগে টেলিফোন ছিল, এখন সেলফোন এসে গেছে। তো সবই তো থাকবে, এটা তো অবাক হওয়ার কিছু নেই। যে বিজ্ঞান এগোচ্ছে, সারা পৃথিবী এগোচ্ছে বিভিন্ন জায়গায়, আমাদের এখানেও তাই হচ্ছে, তাই আমরা সেগুলোকে অবলম্বন করছি। তোমার যদি ফুটবলের শিক্ষাগুরু বা শিক্ষক দিবস তুমি যদি কাউকে গুরুদক্ষিণা দিতে হয়, কাকে তুমি সেই শিক্ষা? মুরারি সুর বলে আমাদের একজন খেলোয়াড় ছিলেন। উনি আমাদের ছোটোবেলা থেকে স্কুল থেকে নিয়ে এসে আমাদের কোচিং করাতো। ওনার কোচিং কতটা আধুনিক, কতটা বৈজ্ঞানিক, কতটা দ্রুতগতিতে হবে সেটা পরের ব্যাপার, কিন্তু ফুটবলের প্রতি আগ্রহ, ফুটবলের খেলার প্রতি বিভিন্ন ধরনের ভঙ্গিমা, এগুলো সব উনি আমাদের শিখেছে। মুরারি সুর যুগের প্রতীক। হ্যাঁ, যুগের প্রতীক। শ্যামনগর যুগের প্রতীকে যখন তুমি মানে ছোটোবেলাকে আমি শুনছিলাম গল্প, মাকে মনে হয় তুমি সবার আগে রাখবে নাকি মুরারি সুরের থেকেও মাকে আগে রাখবে? কারণ না, মাকে তো আগেই রাখতে হবে, মা ছাড়া কিছু আছে নাকি? মা তো সবার আগে থাকবে। মা স্কুল থেকে আসলে পরে আমাকে সব জিনিসপত্র, খেলার জিনিস পরিয়ে মাঠে পাঠিয়ে দিচ্ছে।
কখনো কখনো মাও গিয়ে দিয়ে আসতো, এই আর কি। আমার মায়ের অবদান প্রচুর, ওরে বাপরে বাপ। আজকে ছেলে মেয়েরা মানে এই এই যে তোমার মা যে পরিশ্রমটা করেছেন, আমি শুনছিলাম যে তুমি বলছিলে যে মায়ের একটা বিরাট অবদান রয়েছে। মা ট্রেনে করে তুলে দিয়ে আসতেন, ট্রেন আসতো। বালি প্রতিভা আমার মনে হয় তোমার প্রথম ক্লাব বালি প্রতিভা 69 সাল। যদি একটু গল্পটা বলো দর্শক। গল্পটা মানে কি, ওইটা মুরারিসুর ওটাই ক্লাবে খেলতো। মুরারিসুর আমার কোচ ছিল ছোটোবেলার। সে একটা সময় 67-68 সালে দেখলো যে কলকাতায় খেলানো যেতে পারে। আমাকে বললো তুই কালকে এই ট্রেনটা ধরবি, আমি থাকবো। মুরাইদাই আমাকে নিয়ে গেছে, দমদম থেকে বালিতে গেছি। বালিতে গিয়ে আমি খেলেছি। খেলার পরে আমাদের হয় কি, এটা দেখে কতটা পারে না কতটা পাচ্ছে না, আমরা সেই জায়গাটায় সাকসেস আছি আমাদের। যে আমাদের মানে খেলাধুলো বল, অনুশীলন বল, সমস্ত কিছুর মধ্যে একটা আন্তরিকতা ছিল বলে আমরা বালি প্রতিভা 69-এ খেলেছি। এই মা ছোটোবেলায় তোমাকে হাত ধরে নিয়ে যেতেন এবং খুব দরিদ্র পরিবার থেকে তোমার এই স্ট্রাগেল। তো তখন কলকাতায় আসাটা একটা মানে গ্রাম, একটা মফস্বলের ছেলে, অনেক কষ্ট ছিল। এটা আমার মা পুরোটাই বহন করেছে। আমার মায়ের অবদান আছে প্রচুর। মানে আমাকে প্রথম দিন মা বালি প্রতিভায় কীভাবে বালির মাঠে যেতে হবে, দমদম গেলাম, দমদম থেকে আবার ঘুরে বালি গেলাম, এইগুলো আমার জানা ছিল না। এগুলো আমার মাই আমাকে চিনিয়ে দিয়ে এসেছিল। আমার মার অবদান প্রচুর আছে। অবদান বলতে হয় তো এই অবদানের ক্ষেত্রে কি মায়ের পরে অবদানটা অবশ্যই মুরারিসুর? হ্যাঁ, ডেফিনেটলি। আরে তো 100%। অরুণ ঘোষকে রাখবে না? না, অরুণদা তো যখন আমি প্রতিষ্ঠা পেয়ে মানে খেলে ফেলছি ভালো তখন, কিন্তু খেলতে হবে ভালো যখন, সেই সময়টায় মুরাইদা ছিল আর কি। সেই সময়কার একটু যদি পেছনে ফিরে যাওয়া যায়, মানে তুমি যে যদি একটু পেছনে ফিরে যাও, যে সেই সময় তোমার প্রথম মনে হয় সেই একটা চাকরি, তখন চাকরি করেছিলে তুমি আর্মিতে, প্রথম তোমার চাকরি? না, আমার হওয়াটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সে। আমাকে প্রথম ব্যারাকপুরে লাটবাগানে আমার দাদা আমার ভাই ওখানে কাজ করতো। আমি তখন সবে পাওয়ার লিগ খেলছি। আমাকে বললো যে বর্মন সাহেব ছিলেন, মানে প্রদ্যুৎ বর্মন ফুটবলার ছিল, গোলকিপার, তার ভাই, সে ছিল ডিজিএম। সুতরাং সে আমাকে বললো ঠিক আছে তুমি খেলো। খেলেছি, ভালো খেলেছি, রেখে দিয়েছে, সেই চাকরি দিয়েছে। ওইখানে কিছুদিন চাকরি করেছি, 200-250 টাকা মাইনে পেতাম, ওটা নিয়ে গিয়ে মার হাতে দিতাম। ওইখান থেকে আমি চলে গেলাম বিএনআরে। ওখান থেকে বিএনআরে কেন গেলাম, ওদের সাথে বিএনআরের একটা ম্যাচ খেলেছিল, তাতে হ্যাঁ, তাতে অরুণ ঘোষ, বলরাম এরা দেখলো যে এই ছেলেটা তো ভালো খেলে, আমাকে ডেকে বললো কাল তুই দেখা করবি। আমি সেই গার্ডেন ডিশ চিনতাম না, কিন্তু আমার মা আমায় নিয়ে গেছিলো। দেখ, এইভাবে ধীরে 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 প্রত্যেকটা অধ্যায় পেরিয়ে এসছি আর কি। সুব্রত ভট্টাচার্য ঠোঁটকাটা বলেই কি এত মানে তার আত্মজীবনীতেও একটা বিতর্ক বা একটা তৈরি হয়েছে। সাহেবও বলেছে যে বাবা সবসময় স্ট্রেট কাট, এইটার জন্যই কি আজকে মানে এই স্ট্রেট কাট মানুষের? না, আমি তো সবই পেয়ে গেছি, আর নতুন করে পাওয়ার কে আছে ভারতবর্ষের ফুটবল থেকে? আমি 2টো রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি, আমি অর্জুন পুরস্কার পেয়েছি, আমি খেল রত্ন পেয়েছি। আমার কিছু দরকার, আমি কলকাতা মাঠে সবচেয়ে হায়েস্ট টুর্নামেন্ট পেয়েছি, কেউ আমার মতো টুর্নামেন্ট পায়নি। হায়েস্ট ম্যাচ খেলেছি, আমার মতো কেউ এত ম্যাচ খেলেনি। আমি ক্লাবের হয়ে টুর্নামেন্ট আমি হায়েস্ট মূলমানের হয়ে পেয়েছি, কেউ পায়নি। তো সব মিলেমিশে আমি তো আনসাকসেস নয়, সাকসেস। সেখানে তো আমার আর কোনো ক্ষোভ থাকার দরকার পড়ে না। বিতর্কিত না, বিতর্কের কোনো প্রশ্নই না, আমি খেলেছি, জিতেছি। লোকে বলে যে বাবলু ভট্টাচার্য মানেই হচ্ছে ঠোঁট কাটে, মানে স্পষ্ট না মানুষের না, আমার খেলার পরে বা আমাদের খেলোয়াড়ি জীবনে যদি কেউ হয়তো ইন্টারফেয়ার করে,
তখন আমাদের একটু প্রতিবাদ করতেই হয়। আর যারা করে না তারা মানে আমি বলবো তা যারা প্রতিবাদটা করে না অন্যায়ের বা ভুল বক্তব্যে, তাদের বলবো তাদের উদ্দেশ্য নিয়ে চলে। আমি তো উদ্দেশ্য নিয়ে চলি না। মানে যতদিন তুমি কোচ হিসেবে ছিলে, তারপরও কোচিং থেকে সরে আসার পরও তুমি শ্যামনগরে গিয়ে শ্যামনগরের বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করো। না সে তো করি, সে তো বিভিন্ন জায়গায় যেতেই হয় আমার। না সেটা আমি করি, কারণ বাঙালি ফুটবলারদের জাগাবার জন্য আমার যাওয়ার ইচ্ছা। আমি গেলে পরে একটু উৎসাহ পাই, তাই যাই। মোহনবাগানের হয়ে তোমার যা রেকর্ড, মানে সেই ইতিহাস, সেই রেকর্ড কি কেউ ভাঙতে পারবে? আমি জানি না, ভাঙতে পারবে নিশ্চয়ই। আমি যদি ভাঙতে পারি ওরা কেন আর কেউ পারবে না? কেন পারতেই পারে, কেন পারবে না? আমার রেকর্ড ভাঙতে পারবে, কেন পারবে না? তো মানুষ যদি চায়, আমার রেকর্ডটা দেখে তুই রেকর্ডটা কীভাবে ধরছিস বল? মানে এত বছর মোহনবাগানের জার্সি গায়ে চাপিয়ে রাখা। এত বছর না, মোহনবাগান ক্লাবের হয়ে আমি 1853টা ম্যাচ খেলেছি, কেউ খেলেনি। মোহনবাগানের হয়ে আমি 17 বছর খেলেছি, কেউ খেলেনি। 17 বছর 5 মাস। হ্যাঁ, আমি মোহনবাগানের হয়ে 58টা ট্রফি দিয়েছি, কেউ দেয়নি। সুতরাং এই সাফল্য কেউ যদি পায় তাকে আমি সম্বোধনা জানাবো। মনে হয় কি কেউ রেকর্ড ভাঙতে পারবে? হ্যাঁ, ভাঙতে পারবে, কেন পারবো না? আমি যদি কারোর রেকর্ড ভেঙে দিতে পারি, আমার রেকর্ড কেন ভাঙতে পারবে না? নিশ্চয়ই পারবে। কিন্তু সেই রেকর্ড তো আমি জানি না, সে না চালে বিশ্বাস নেই, এই হচ্ছে ব্যাপার। এখন তো বাঙালি ফুটবলারই খুঁজে পাওয়া যায় না। সেটা আমি জানি না, তবে আমার কথা হচ্ছে আমি হবে না একথা বলবো না, হলে পরে আমরা খুশি হব। আমার চেয়ে বেশি ম্যাচ খেলা, আমার চেয়ে বেশি ট্রফি পাওয়া, ঠিক ভালো হতেই পেতেই পারে, কিন্তু সে পাওয়ার পরে বলতে পারবো যে পেল। জীবিত মৃত প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে যে এটা করার জন্য ধারাবাহিকতা দরকার। সেই ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারে তাহলে নিশ্চয়ই পারবে, কেন পারবে না? মোহনবাগানে যখন তুমি গেছিলে, তোমার তো তুমি মানে শুনেছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন অনুষ্ঠানে যে টাকা তোমাকে অন্য 2 প্রধান থেকে অফার করা হয়েছিল, সেই টাকা তুমি তাদেরকে সরিয়ে রেখে না, সে টাকা পয়সা নিয়ে আমি কখনো বার্গেনিং করিনি মোহনবাগানের সাথে। আমি অন্য ক্লাবে যাইনি, কারণ হচ্ছে আমি মোহনবাগানকে ভালোবাসতাম, মোহনবাগানেই ছিলাম। ওই জন্য মোহনবাগান ক্লাবে খেলেছি আমি, পরপর 2, 3, 4, 5টা ট্রফির সেরা খেলোয়াড় হয়েছি, তবু আমি কোনো ক্লাব ছাড়িনি। কেন? যে একটা ক্লাবকে ভালোবেসে খেলে যতটুকু সম্মান পাওয়া যাবে, সেই সম্মানটা ঝট করে অন্য জায়গায় গেলে নাও পাওয়া যেতে পারে, এই হচ্ছে। সে মনে হয় 5 গোলে হেরে যাওয়া, সেটা তো হার জিত তো আছেই। 5 গোলে হেরে যাওয়াটা তো বড় ব্যাপার না। ওটা নিয়ে ভেবে লাভ নেই। 5 গোলে হারা কি 10 গোলে হারাটাই খারাপ। হারাটাই আমাদের কাছে খুব খারাপ লেগেছে। তবে যদি টোটাল গোনা যায়, আমি যা জিতেছি তাই ইজমল জিতিনি। না, ওই সাফল্যের পেছনে চুনিদা অবদান আছে, পিকে ব্যানার্জির অবদান আছে, অমল দত্তর অবদান আছে, মান্নাদার অবদান আছে, মুরারি সুরের অবদান আছে। এরা সবাই উৎসাহিত করতো, মানে যা করার দরকার মাঠে সেই উপদেশগুলো দিতেন। মোহনবাগান আজকে যে লিগটা, আজ কলকাতা লিগ, যেটা তোমরা পাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তে, যে লিগের জন্য তোমরা মারমার কাটকাট করতে, আজকে সেই মোহনবাগান আজকে সেই লিগটাকে রিজার্ভ টিমকে দেখে আবার ডেভেলপমেন্ট লিগ বলছে, মানে ছেলেদের উঠে আসা, এখান থেকে ছেলেদের তুলে আনার লিগ বলছে। তারা সেইভাবে গুরুত্ব দিচ্ছে না, মানে সিনিয়র ছেলে তো নামাই না, তারা মানে রিজার্ভ টিমকে নামায়। না, সে একটা উদ্দেশ্য নিশ্চয়ই আছে, তা নাহলে উদ্দেশ্যবিহীনভাবে তো কাজ করছে না। নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা সাফল্য পায় যাতে, সেই জন্য হয়তো এরা এইসব করছে। আগামী দিনে এখান থেকে কি ফুটবলার উঠে আসতে পারে? আর কেন আসতে পারবে না? আসতে পারবে, যদি সঠিকভাবে তত্ত্বাবধানে রাখে তাহলে নিশ্চয়ই আসতে পারবে, কেন পারবে না? এই মোহনবাগান ক্লাব থেকে চুনি গোস্বামী এসছে। আবার সুব্রত ভট্টাচার্য তো এখান থেকে উঠে। হ্যাঁ, না উঠেছে তো অনেকেই, সুতরাং এরকমভাবেই আসবে আর কি। আমাদের সময় তোমরা যখন একটা বড় ম্যাচ, মনে আছে বা শুনেছি গল্প যে তোমার মাথায় স্টিচ পড়েছে, 15টা স্টিচ, রক্ত ঝরছে, মানে এই জিনিস, এগুলো ভালোবাসা থেকে, এগুলো ত্যাগের থেকে।
আমার কথা হচ্ছে আমার মোহনবাগান ক্লাব, আমি খেলবো না, মোহনবাগান ক্লাব খেলবে। যদি হেরে যায় বা যদি কিছু হয় তাহলে মুশকিল হয়ে যাবে। তাহলে ওই জন্য আমি মাঠে নেমেছিলাম স্টিচ নিয়ে, 18টা স্টিচ নিয়ে খেলেছি। কেউ খেলেনি কোনো দিন, কিন্তু আমি খেলেছিলাম। কারণ হচ্ছে এটা মোহনবাগানের প্রতি একটা ভালোবাসাটা, প্রীতি, এটা এই জন্য আমি খেলেছিলাম। শুনেছিলাম টুটু বসু কয়েকদিন আগেই তিনি জাস্ট বলছিলেন, বাবলু ভট্টাচার্যকে একসময় বলেছিলাম গোল করলে 1000 টাকা, পার গোল 1000 টাকা। এইটাও বাবলু ভট্টাচার্য আমাকে বলে 15টা ম্যাচে 15টা গোল করে 15,000 টাকা নিয়ে চলে গেছে। এটা কি সত্যি? হ্যাঁ, না ওই ভদ্রলোক মিথ্যে বলে না, না ঠিক আছে, অনেক টাকা নিয়েছি। ইয়ে কে বললি? টুটু বসু। ও টুটুবাবু, হ্যাঁ টুটুবাবু তো অনেক করেছে মোহনবাগানের জন্য, অনেক করেছে, প্রচুর মানে সহযোগিতা করেছে। আমি আমার দেখা, চোখের দেখা, এত বছরে 74 সাল থেকে এই অবধি আমি কোনোদিন কাউকে দেখিনি যে এত একটা ক্লাবের জন্য এত ভালোবাসা, এত আন্তরিকতা, এত হৃদ্যতা কেউ দেখায়নি। মোহনবাগান সভাপতি হওয়ার পর দেবাশিস দত্ত তোমার কাছে এসেছিলেন। দেবাশিস দত্ত তো মাঠে যাওয়ার জন্য তোমাকে বলে গেছেন। তো তুমি কিভাবে মানে বিষয়টা মোহনবাগানের তোমার? না না, এটা তো মোহনবাগানের কালচারের মধ্যেই আছে, এটা ওরা ঠিক কালচারটাকে মেনটেন করছে, এই হচ্ছে ব্যাপার। ব্যাটন কি ঠিক লোকের হাতেই গেছে? হ্যাঁ, সিঞ্জয় বসু এবং দেবাশিস দত্ত। হ্যাঁ, দেবাশিস দত্ত, টুটুবাবু, সিঞ্জয় বসু, ঠিক আছে, সঠিক জায়গায় গেছে। এরা কখনো নিজেদের ব্যক্তি স্বার্থ কী হবে ওখান থেকে সব ভাবে না। এরা অনেকটা আমি দেখছি সবাই ধীরেন্দার মতো হয়ে যাচ্ছে, সবাই ধীরেন্দার মতোই হচ্ছে, মানে নিজেদের বিলিয়ে দিচ্ছে নিজেদেরকে ক্লাবের স্বার্থের জন্য। এরা খুবই ভালো করছে। বাঙালি ফুটবলার, তুমি একটা সময় বলেছিলে যে আমায় 5 বছর সময় দিক, আমি বাঙালি ফুটবলার। এখন বাঙালি ফুটবলারই দেখতে পাওয়া যায় না। না, ফুটবলার দেখতে পাওয়া যায় না, তার কারণ হচ্ছে ফুটবলের প্রতি সেই আগ্রহটা জেলায় জেলায় দেখানো যাচ্ছে না, করছে না। এটা সরকার থেকে করা উচিত ছিল। সরকার থেকে যদি বলতো যে আগে জেলায় জেলায় খেলা করো, জেলায় ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবল কম্পিটিশন করো, তার থেকে ছেলে চয়েস করো, কলকাতার টিমগুলোকে আইএফএ দিয়ে বলানো উচিত ছিল, তাহলে ফুটবলার হয়ে। আগে তো তাই হতো। আগে কেষ্টপাল শ্যামনগর থেকে এসছে, জগদ্দল থেকে এসছে, সেই কেষ্টপাল অলিম্পিক খেলেছে, ভাবতে হবে। আমরা সবাই তাই এসছি, সবাই কেষ্টপাল থেকে শুরু করে আমরা সবাই তাই এসছি। অনেক খেলোয়াড় জেলা থেকে এসছি, পরিমল দে প্রচুর এসছে, এরা সনদ সেট এসছে। সুতরাং এইটা হচ্ছে এই জেলা থেকে খেলোয়াড় তোলার জন্য পরিকল্পনা করা দরকার। সেই পরিকল্পনা হয়তো এরা পারবে না, কিন্তু তাহলে আমাদের ডাকুক, আমরা সাজিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে, কিন্তু আমাদের ডাকে না, আর ডাকবেও না, আর এরা ওটা করবেও না, আর খেলোয়াড় তৈরিও হবে না। এই যে বলছে যে মানে প্লেয়ার তোলার যে প্ল্যানিং নেই, একদমই নেই। ওইটাই তো আমি বলছি, প্ল্যানিং নেই। কেন তোমরা আজকে যারা 24 পরগনায়, হাওড়ায় যত বড় বড় খেলোয়াড়রা আছে এখানে, তাদেরকে কেন ডেপুট করছে না যে যা আপনি এইটা করে দিন, আপনার এই টার্মস অ্যান্ড কন্ডিশন পুড়িয়ে গেল? কোথায়? আজকে তারাই প্ল্যানিং করতো। আমাদের ওখানে আগে ইন্টার ডিস্ট্রিক্ট খেলা হতো, আমাদের ওখানে ডিস্ট্রিক্ট লিগ হতো, কোথায় এখন? নেই কেন? সব মিলিয়ে মিশিয়ে কিছু বিভ্রান্তি আর কি আমাদের এই খেলাটাকে নষ্ট করে দিচ্ছে। তুমি কতটা ব্যথা পাচ্ছ? আমি খুব, এটা তো আমাদের মানসিক আঘাত, এটা তো বলে হবে না, এটা অনুভূতি থেকে আসে। আমার এটা তো খারাপই লাগছে। আমাদের জেলায় খেলোয়াড় নেই, তাই হয়? আগে 24 পরগনাতে 5 জন অলিম্পিয়ান ছিল, এখন নেই। কেন নেই? আগে তো প্রচুর মোহনবাগান খেলা প্লেয়ার আছে 24 পরগনা ডিস্ট্রিক্টে, কোথায় এখন? কোথায়? এই সনদ শেঠ থেকে শুরু করে, কেষ্টপাল থেকে শুরু করে, মহাবীর প্রসাদ থেকে শুরু করে,
পি দে থেকে শুরু করে অশোক ব্যানার্জি থেকে সবাই ছিল, প্রশান্ত মিত্র ছিল, আমি ছিলাম। এই যে এই জায়গাটাই মানে তোমাদের সময় তাহলে কি ফুটবলটা মানে আমাদের ফুটবলটা উঠে যাবে আর থাকবে না, আমি তোকে বলছি ফুটবলটা উঠে যাবে, ফুটবলটা থাকবে না, এরা ধরে রাখতে পারবে না। এই এই ভাবনায় যদি যেরকম এখন চলছে রঞ্জি জলে, আর বছর দেড়েকের মধ্যে দুয়েকের মধ্যে ফুটবল উঠে যাবে। তুই আমাকে শুনে দে, হকি যেমন উঠে গেছে না ওরকম হয়ে যাবে, আমি তোকে বলছি উঠে যাবে। এই তো এরকম যেরকম হচ্ছে না, নামকে বাঁচতে নিয়ে গিয়ে খেলা হচ্ছে, খেলার নামে খেলা হচ্ছে, তার খেলার কী গুণ কী মান এসব দেখা যাচ্ছে না, তার লাভ কী? মানুষের আগ্রহ কমে যাবে, তো মানুষ তো আর যাবে না খেলা দেখতে। একটা সময় তো ইন্ডিয়া টিমে তোমরাই 11টা আগে যে সব না, আমাদের সময় কেন 50 দশকেও বেশিরভাগই কলকাতার খেলোয়াড় ছিল, মানে 18টার মধ্যে 14-15টা কলকাতারই প্লেয়ার ছিল, মানে সবসময় তাই ছিল। কিন্তু এখন আর ওটাও থাকবে না, ওটা তো থাকবেই না, কিন্তু ইন্ডিয়া টিমেরও খুব সুবিধা হবে না। কোচিং আমরাও করিয়েছি, আমরাও সাফল্য নিয়ে, আমাদের সাফল্যের মতো সাফল্য আছে ওর, দেখাতে পারবে? সেটা নেই ক্লাব। তাহলে সুতরাং এগুলো উনি চেষ্টা করছেন নিশ্চয়ই, খালিদ জামিলও যখন করছেন করুক, ভালো তো, উনি চেষ্টা করছেন, ওনাকে সহযোগিতা করুক, দেখুন মিলেমিশে করি কাজ, হারি জিতি না ইলাজ। আত্মজীবনী তুমি যে বইটা, তাতে তুমি একজনকে দিয়ে করে কভার স্টোরি করেছে মনোরঞ্জন ভট্টাচার্য, আর তুমি উৎসর্গ করেছো হাবিবদাকে। হাবিবদা ছাড়া তো আমি বড় হতে পারতাম না। মানে আজকে কি শিক্ষক দিবসে তোমার তাদের কথা মনোরঞ্জন ভট্টাচার্য না, হাবিব আর পিকে ব্যানার্জি এ তো থাকবেই, এছাড়া তো মুরার ইস্যু এ থাকবে, এরা ছাড়া আমি খেলতে বড় হতে পারতাম না। অসংখ্য ধন্যবাদ সুব্রত ভট্টাচার্যকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, কারণ অনেক অজানা তথ্য নিশ্চয়ই শুনতে পেলেন সুব্রত ভট্টাচার্যের মুখ থেকে। অসংখ্য ধন্যবাদ সুব্রত ভট্টাচার্যকে আমাদের সময় দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখাবে আবার পরের ভিডিওতে।